শীতের সকাল, কুয়াশায় ঢাকা চারপাশ, যেন সময় থমকে দাঁড়িয়েছে। ওই বিশাল আকাশের বুক ছিঁড়ে সূর্য উঠতে চায়, কিন্তু কুয়াশার চাদর যেন তাকে আটকে রেখেছে। আকাশের বুকে সূর্যের আলো ক্ষীণভাবে উঁকি দিতে চাইলেও কুয়াশা তাকে ছেড়ে দিচ্ছে না। প্রকৃতি যেন এক অলিখিত খেলা খেলছে। এই শীতের সকালে সবকিছু যেন একটু বেশিক্ষণ ধরে চলতে চায়। ঘরের মধ্যে কুকি আরামদায়ক বিছানায় কম্বলের নিচে লুকিয়ে আছে। বাসার কলিং বেলটা অনেক শব্দ করে বেজেই চলেছে। মনে হচ্ছে সে তার তীব্র শব্দ দিয়ে শীতের নিস্তব্ধতাকে চূর্ণ করার সেই একটা চাকরি পেয়েছে। তবে এত শব্দ যেন কুকির ঘুম ভাঙাতে পারছে না। প্রায় 15 মিনিট ধরে কলিং বেলের তীব্র অসহ্যকর যন্ত্রণা সহ্য করতে না পেরে এক প্রকার বাধ্য হয়ে সে বেড থেকে উঠে দাঁড়ালো। এরপর ঘুমো ঘুমো চোখ নিয়ে দরজাটা খুলল। তবে অবাক করা কারণ তার বাসার সামনে কেউই নেই। কোনো মানুষ তো দূর, প্রাণীর অস্তিত্ব নেই। শুধু দরজার সামনে একগুচ্ছ লাল গোলাপ আর একটা গিফট পড়ে আছে। বিষয়টা আমাদের কাছে অবাক করা লাগলেও কুকির কাছে কিন্তু এটা নতুন না। এর আগেও এই যন্ত্রণা সে দীর্ঘ 3 বছর ধরে সহ্য করেছে। এরপরেই হুট করে 6 মাস তার গিফট এবং গোলাপ আসা বন্ধ হয়ে গিয়েছিল। আজ আবার সেটা শুরু হয়েছে। চলো আস্তে আস্তে আমরা সবকিছুই জানবো। আবার এগুলো এসেছে। কুকি জিনিসগুলো নিয়ে বাসার মধ্যে চলে যায়। লাল গোলাপ কিন্তু কুকির ভীষণ পছন্দের। এবার কুকি গিফট বক্সটা খুলতে ওর মধ্যে একটা চিঠি পেল। তোমাকে ভীষণ মিস করেছি জান। অনেক চেষ্টা করেছিলাম, বিশ্বাস করো, অনেকটা চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমি ব্যর্থ। আমার প্রাণ পাখিকে ছাড়া আমি থাকতে পারবো না। তাই তো আবার ফিরে এলাম। 24 ঘন্টা এখন আমি তোমার সাথেই থাকবো, খুব কাছে অথচ বহু দূরে। তোমার জন্য ছোট্ট একটা গিফট। লাভ ইউ প্রাণ পাখি। এবার কুকির হাত পা কাঁপতে থাকে। এই প্রচন্ড ঠান্ডার মধ্যেও সে ঘামতে শুরু করেছে। ঠিক তখনই তার ফোনে একটা কল আসে। কুকি ফোনটার দিকে তাকাতেই দেখে একটা আননোন নাম্বার থেকে কল এসছে। কাঁপা কাঁপা হাতে কুকি ফোনটা রিসিভ করে। বেবি ডল, এত ভয় পাচ্ছ কেন? আমি তো আর অপরিচিত কেউ না, তাই না? আমি তো তোমার খুব কাছের মানুষ, তোমার সব কিছু। ভয় পেও না প্লিজ। আমাকে দেখে যদি তুমি ভয় পাও তাহলে আমার কষ্ট লাগবে না? কুকি ঘরের এদিকে ওদিকে তাকায়, জানালা দিয়ে বাইরেও তাকায়। কোথাও কোনো মানুষের চিহ্নটুকুও সে পায় না। ইস, এভাবে খোঁজো না আমায়। নিজেকে যে কন্ট্রোল করতে পারি না বেবি। কে আপনি? দেখুন, আপনি যেগুলো করছেন এগুলো কিন্তু ঠিক না। বেবি কুল, এতদিন পরে তোমার সাথে কথা বলছি। তুমি কোথায় জিজ্ঞাসা করবা আমি কেমন আছি, কোথায় ছিলাম, তোমার খোঁজ নিইনি কেন? তা না করে তুমি ভয় পাচ্ছ? দেখুন, আপনি সব ক্রিপি টাইপ কর্মকাণ্ড বাদ দিন, নয়তো আমি কিন্তু পুলিশের আশ্রয় নেব। বেবি, তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ? এগুলো তো পুরনো হয়ে গেছে বেবি, এবার নতুন কিছু বলো। আচ্ছা, কে আপনি বলুন তো? এভাবে কেন আমাকে ডিস্টার্ব করেন? আমি কি ক্ষতি করেছি আপনার? ক্ষতি? হ্যাঁ, ক্ষতি। ক্ষতি তো তুমি আমার অনেক করেছো বেবি ডল। আমার এই হিংস্র চোখ দুটো তোমার প্রতি কোমল করে দিয়েছো, আমার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছো। আমার সামনে তো ড্রাগসের নেশাও ফিকে পড়ে গিয়েছে জানে ম্যাম। আমার এই সাদা কালো জীবনটাকে তুমি রঙিন করে দিয়েছো। অনেক বড় ক্ষতি করে ফেলেছো তুমি আমার। এই ক্ষতির মাসুল তো তোমাকে দিতেই হবে জানে ম্যাম। আমি যে এখন তোমার প্রতি বড্ড আসক্ত হয়ে পড়েছি। লোকটার কথা শুনে কুকি খুব বিরক্ত হয়। দয়া করে আমাকে বিরক্ত করা বন্ধ করুন, আমাকে একটু শান্তিতে বাঁচতে দেন। শান্তি? আমার শান্তি হারাম করে নিজে শান্তিতে থাকতে চাও? এইটা কিন্তু নাইনসাফি হয়ে গেল। কুকি বিরক্ত হয়ে কলটা কেটে দেয় এবং তার সামনে থাকা গিফটগুলো ছুঁড়ে ফেলে দেয়। তখনই তার ফোনে একটা মেসেজ আসে। গিফট ছুঁড়ে ফেলে দিয়েছ ব্যাপার না, কিন্তু
আমার ভালোবাসা ছুড়ে ফেলার হিম্মত দেখিও না, ফলটা কিন্তু ভালো হবে না। প্রচন্ড ভয়ে কুকির হাত পা কাঁপতে থাকে। সে সাথে সাথে টেকে ফোন দেয় এবং সব ঘটনা খুলে বলে। সাইকোটা আবার ফিরে এসছে। হ্যাঁ রে তে, এখন আমি কি করবো কিছু বুঝতে পারছি না। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আচ্ছা কুকিতে হাইপার হোস না, আগে ভার্সিটিতে আয়, তারপরে দেখছি। আপাতত ভার্সিটিতে কুকি আর ইওনো বসে আছে। সবই তো বুঝলাম, কিন্তু কুকি এই কাহিনীটা শুরু হয়েছে কবে থেকে? শুরু তো হয়েছিল 3 বছর আগে। মানে কিভাবে কি? আজ থেকে 3 বছর আগে কুকি এবং তার বাবা মা ফ্যামিলি ফাংশনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মাঝপথে তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। কুকি এবং তার ফ্যামিলি গাড়ি থেকে নামে। কুকির বাবা গাড়িটা ঠিক করার চেষ্টা করে। তখন কুকি দেখতে পায় সামনে কিছু বাচ্চারা খেলা করছিল। কুকিও গিয়ে তাদের সাথে খেলতে শুরু করে। সে অনেক হাসছিল, খেলছিল ওদের সাথে। আর এই দৃশ্যটাতেই কারো চোখ আটকে গেল। কুকিদের গাড়ি যেখানে নষ্ট হয়েছিল ঠিক তার কয়েক হাত পিছনে আরো একটা কালো গাড়ি দাঁড়িয়েছিল। গাড়িটির বাইরে কিছু গার্ডসও দাঁড়িয়েছিল। কুকির চঞ্চল স্বভাব, মিষ্টি হাসি, বাচ্চাদের সাথে মিশে বাচ্চা হয়ে যাওয়া, সবকিছু যেন কারো বুকে তোলপাড় শুরু করে দিয়েছিল। কুকি যে নিজের অজান্তেই কোনো পাথরের ফুল ফুটিয়ে দিয়েছে সেটা সে বুঝতে পারেনি। তার সেই গাড়ি থেকে নেমে বাচ্চাদের সাথে খেলা করাটা যে তার জীবনের কত বড় কাল হয়ে দাঁড়াবে সে যদি একবার বুঝতে পারত তাহলে হয়তো সে ঢাকাতেই যাইতো না। যাই হোক, সেই তখন থেকে শুরু। এরপর কুকির ফোনে আননোন নাম্বার থেকে কলস, মেসেজেস, প্রতিদিন বাসাতে বিভিন্ন রকমের গিফটস। আর গিফটসগুলো সব কুকির পছন্দের। মানে কুকির পছন্দের খাবার, চকলেটস, ফ্লাওয়ার, টেডি। এমনকি কুকির কোনো কিছু ইচ্ছা হয়েছে, সে নিজের রুমে একা একা বলেছে যে এটা তার ইচ্ছা করছে, সেটাই তার দরজার সামনে এসে হাজির হয়ে যায়। অনেকটা ক্রিপি টাইপ না? নিজের ঘরে নিজের সাথে বলা কথাগুলো বাইরে কিভাবে চলে যাচ্ছে। মানে পার্সোনাল বলতে কি কিছুই নেই? একবার ভেবে দেখো তো, কাহিনীটা যদি তোমাদের সাথে ঘটতো। এর বিরুদ্ধে কুকি কিন্তু অনেক অ্যাকশন নিয়েছে, অনেকবার পুলিশে কমপ্লেইন করেছে। লাভের লাভ কিছুই হয়নি। আর স্টকারটা এগুলো নিয়ে জোকস করে গিয়েছে। 1 সেপ্টেম্বর ঠিক রাত 12টায় এক ঝাঁক বাচ্চা বেলুনস, গিফটস আর কেক নিয়ে কুকিদের বাসায় এসেছিল। কেক কাটিয়ে কুকিকে বাইরে নিয়ে গিয়েছিল। আতশবাজির আলোয় আকাশ ভর্তি। সেখানে লেখা হ্যাপি বার্থডে প্রাণ পাখি। কুকির আর বুঝতে বাকি থাকে না এগুলো কে করেছে, কারণ এই পৃথিবীতে একজনই আছে যেটাকে প্রাণ পাখি বলে ডাকে, কুকির স্টকার। কুকির বাবা মা চাইলেও কিছু করতে পারেনি। এভাবে চলছিল তাদের দিন। একদিন হঠাৎই কুকির বাবার বিজনেস পার্টনার এবং তার বেস্ট ফ্রেন্ড মিলে ষড়যন্ত্র করে লি জং-সুকের উপর। তারা লি জং-সুকের বাসায় আসে এবং সকল বিজনেস প্রপার্টি তাদের নামে লিখে দিতে বলে। লি রাজি না হয় তাকে এবং আইয়ুকে নির্মমভাবে হত্যা করে। কুকি বাসার বাইরে থাকায় এসব কিছু সম্পর্কে সে জানতে পারে না। কলেজ থেকে বাসায় আসার পর কুকি তার বাবা মাকে রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখে। আর বাসায় অনেক মানুষের উপস্থিতি। নিজের প্রাণপ্রিয় বাবা মাকে হারিয়ে কুকি পাগল প্রায়। তোমার মধ্যে চলে গিয়েছিল সে। সবকিছু দেখছিল সেই মুখোশ মানব। বুকে পাথর চেপে রেখে সে তার প্রিয় মানুষটার কান্না দেখেছে। 3 দিনের দিন সেই মানুষটা কুকির সাথে দেখা করতে আসে। তখন গভীর রাত, কুকি ঘুমে আচ্ছন্ন। সে মানুষটা এসে কুকির মাথার কাছে বসে, আলতো করে কুকির মাথায় হাত বুলিয়ে দেয়। বাবা মা তোমরা এসেছ? প্রাণ পাখি। কুকি আস্তে আস্তে চোখটা খোলে। এতক্ষণে ব্যক্তিটি বুঝতে পেরেছে কুকির গা কাঁপিয়ে জ্বর এসছে। কুকির কিন্তু এই দুনিয়ায় আপন বলতে তার বাবা মা এবং তার ফ্রেন্ডসরাই আছে। কুকির বাবা মায়ের মৃত্যুতে আপাতত তে আর ইউনো কুকিদের বাসাতেই আছে, তবে সবাই আলাদা আলাদা রুমে। আপনি আপনি কে? আমি প্রাণ পাখি।
কুকি কিছুক্ষণ চেয়ে রইল মুখোশ মানবটার দিকে। এটা সে না যে সবসময় আমাকে ফলো করেন, আমাকে রোজ গিফট চকলেট এগুলো পাঠান, মেসেজ কল দেন? হ্যাঁ জানেন, আমি সে। তাছাড়া এত রাতে আমার প্রাণ পাখিটার রুমে আসার সাহস কার হবে শুনি? কুকি এবার কান্না করতে করতে বলে, আপনি আমাকে মেরে ফেলতে এসেছেন তাই না? মেরেই ফেলুন আমাকে, আমি আমার বাবা মায়ের কাছে যেতে চাই, তারা ছাড়া তো আমার আর কেউ নেই। প্রাণ পাখি শান্ত হও, তোমার এই চোখ দুটোতে কান্না মানায় না। তোমার কোনো ক্ষতি করার কথা আমি কল্পনাতেও ভাবতে পারি না জান। নিজেকে শেষ করতে রাজি, কিন্তু তোমার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিব না। আর কে বলেছে তোমার পৃথিবীতে কেউ নেই? তুমি কি জানো কেউ একজন তোমার জন্য বেঁচে আছে? তুমি তার নিঃশ্বাস হয়ে গিয়েছ। তোমাকে না দেখলে তার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। মনে হয় পৃথিবীর সবটুকু অক্সিজেন তুমি শুষে রেখে দিয়েছ, আর আমি তোমার কাছে অক্সিজেন ভিক্ষা নেই। যেন তোমাকে না দেখলে বড্ড পিপাসা পাই। এক সমুদ্র পানিও পিপাসা মিটাইতে পারে না আমার। আবারও সেই পিপাসা মিটাতে তোমার দরবারে হাজির হই। তবুও কি বলবা তোমার পৃথিবীতে কেউ নেই? কুকি এবার একটা মুচকি হাসি দেয়। এরপর সেই মুখোশধারী আগন্তুক কুকিকে কিছু মেডিসিন দেয়। কুকি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালেই কুকির বাবা মাকে যারা খুন করেছে তাদের ক্ষত বিক্ষত লাশ রাস্তায় পড়েছিল। কুকি বুঝতে বাকি থাকে না কাজগুলো কে করেছে। কুকি মনে মনে অনেক শান্তি পায়। এখানেই কিন্তু শেষ না। এরপর থেকে ওই আগন্তুকের নজর কুকির উপর আরো বেড়ে যায়। কোনো ছেলের সাথে কথা বললে বা হাসাহাসি করলে, অথবা কোনো ছেলে যদি কুকিকে টিচ করতো, পরের দিন কোনো ডোবা নালা পরিত্যক্ত বাড়ি অথবা ব্রিজের নিচে তাদের লাশ পাওয়া যেত। কুকি এগুলো নিয়ে অনেকবার অ্যাকশন নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। সেই মুখোশধারী মানবকে অনেকবার নিষেধ করেছে, ফলাফল শূন্য। আর একটাই কথা, সে ভীষণ পজিটিভ মানুষ। তার প্রাণ পাখির দিকে কোনো ছেলে চোখ তুলে তাকালেও তাকে খুন করে ফেলবে। তার যন্ত্রণা সহ্য করতে না পেরে কুকি আর তি মিলে এলাকাটাই ছেড়ে দেয়। তিরও কোনো প্যারেন্ট ছিল না। তার একটা বড় বোন আছে যে অন্য শহরে জব করে। এরপর আর কি টানা 3 বছর চলে এই অত্যাচার। কুকি সহ্য করতে না পেরে নিজের ক্ষতি করার চেষ্টা করে। তখন তে তাকে আটকিয়ে নেয়। এটা কি করতে যাচ্ছিলিস কুকি? ওকে ছেড়ে দে প্লিজ। আমার লাইফটাই কেমন উলট পালট হয়ে গিয়েছে দেখ। বাবা মা আমাকে ছেড়ে চলে গেল, আর এই সাইকোটা আমাকে পাগল করে দিচ্ছে। আমার জন্য প্রতিদিন কোনো না কোনো ইনোসেন্ট মানুষ মারা যাচ্ছে। কত বাবা মায়ের বুক খালি হচ্ছে। আমি আর পারছি না তো মানুষের অভিশাপ নিতে। প্লিজ কুকি তুই শান্ত হ। একটা না একটা পথ আমরা নিশ্চয় খুঁজে বের করতে পারবো। তুই বান্ধবী অনেকক্ষণ ধরে কান্নাকাটির পর আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এই ঘটনা একজনের পৃথিবীটাই নাড়িয়ে দিয়েছিল। সামনে থাকা মনিটরে কুকির বিধ্বস্ত চেহারা দেখছে সে। কুকির এক একটা কথা যেন বিষের তীর হয়ে লাগছে সেই সাইকোটার বুকে। এরপর হুট করে গায়েব হয়ে যায় সে। ফিরে আসে আবারও 6 মাস পর। এগুলো তো সিনেমার গল্পকেও হার মানায় রে। প্রতিনিয়তই আমাদের কারো না কারোর সাথে এমন কিছু ঘটে যায় যেগুলো সিনেমার থেকেও বেশি রোমাঞ্চকর। ওয়েট শোন, আমার পরিচিত একজন ডিটেকটিভ আছে, কিম নামজন। উনি ভীষণ দক্ষ, এমন অনেক কেসই তিনি সলভ করেছেন। আমরা এবার তার সাথে যোগাযোগ করতে পারি। মজার বিষয় হচ্ছে সাইকোটা সবই শুনছিল। তারা সবাই মিলে যায় কিম নামজন নামের ওই ব্যক্তিটির কাছে, যিনি ছিলেন অনেক বড় একজন ডিটেকটিভ। কিম নামজনকে সমস্ত ঘটনা খুলে বলে কুকি। এই মার্ডার কেসগুলোর স্টাডি আমি অনেক দিন ধরেই করছি। এটাও জানি কোনো একজন মেয়েকে ঘিরে কাজগুলো হচ্ছে। তবে যতবার
প্রুফ কালেক্ট করতে গিয়েছি, কোনো না কোনো ঝামেলা বেঁধেছে। কখনো সেই অবধি পৌঁছাইতেই পারিনি, তবে আশা করি এইবার আমরা পৌঁছাইতে পারবো। আপনারা কি আমাদের সাথে কোঅপারেট করবেন? অবশ্যই মিস্টার কিম, আমরা যেভাবেই হোক এই সাইকো থেকে পিছু ছাড়াইতে চাই। থ্যাংক ইউ সো মাচ মিস্টার সুগা। ইয়েস বস, মিস কুকির ফোনের সমস্ত ডিটেলস আমার চাই। ওকে বস। দরজার আড়ালে দাঁড়িয়ে কেউ একজন তাদের সমস্ত কথা শুনে ফেলে। এরপর একটা ভিলেনি হাসি দিয়ে এখান থেকে চলে যায়। ঠিক তখনই এখানে প্রবেশ করে কিম নামজনের ভাই জিমিন, পার্ক জিমিন। এখন নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে, কিম আর পার্ক কিভাবে ভাই হয়? সেটার ঝট আমরা পরে খুলবো। ভাইয়া, তুই অলওয়েজ আমার কাজের মধ্যে এসে কেন ডিস্টার্ব করিস? আরে ভাইয়া চিল, এত রেগে যাচ্ছ কেন? একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। কি ইম্পর্টেন্ট কথা? আমি এক সপ্তাহ পরে ট্যুরে যাব, তাই আমার কিছু শপিং করা লাগবে আর কিছু টাকার প্রয়োজন। তোর আর ট্যুর শেষ হবে না। মাসে তোর ট্যুর কয়টা হয় বলতো? ওহ ভাইয়া, এমন করো না প্লিজ, তাড়াতাড়ি টাকাটা দাও তো, ফ্রেন্ডসরা বাইরে ওয়েট করছে। নামজন একটা চেক বের করে দিয়ে দেয় জিমিনের হাতে। যে মিস্টার সুগার, আপনি কি ফ্রি আছেন? না, ফ্রি নেই, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ধুর, তোমাদের কাজই শেষ হয় না। এতক্ষণ কুকি হা করে জিমিনের দিকে তাকিয়েছিল। এত সুদর্শন পুরুষ বাচ্চাদের মতো বিহেভ করছে। দেখতেও মাশাআল্লাহ, ইনোসেন্ট, কিউট, হ্যান্ডসাম, হট, সবকিছু এক প্যাকেজের মধ্যেই। জিমিন আর চোখে তাকাই কুকির দিকে। লজ্জা পাওয়ার ভান করে মুখটা ঢেকে নেয়। ইস, ওভাবে তাকাবেন না তো, আমার লজ্জা করে। কিভাবে নজর দিয়ে দিচ্ছে দেখো ভাইয়া। আগে কোনোদিন ছেলে দেখেননি নাকি? কুকিটা ভালো জায়গা খেয়ে যায়। কি বলে এই ছেলে? নিজের লজ্জাকে নিয়ন্ত্রণ করতে তের দিকে তাকায়। ওমা, তে তো বিড়ালের মতো দেখতে লোকটার দিকে হা করে তাকিয়ে আছে। ওভাবে হা করে তাকাস না, ক্রাশের সামনে মুখে মাছি ঢুকে যাবে। তুই সাথে সাথে মুখটা বন্ধ করে কুকির দিকে বড় বড় চোখে তাকায়। কুকি অনেক কষ্টে নিজের হাসি কন্ট্রোল করে।